Assalamu alaikum. So this is my first ever question and answer session with some of my friends where we discussed about higher studies, especially in Canada and USA. And I talked about my experience of how I selected universities, how I sorted which professors I wanted to approach for supervising me, and how I drafted my emails and how I approached them, all of those. So initially I'm going to talk about university selection. So when in my time in 2022, when I was sorting out universities and listing them out, we didn't have ChatGPT, right? So I had to go through each university's website and kind of go through each department and each faculty, and then go through their details to find out which universities I was supposed to apply or even consider for my application. But right now we have ChatGPT, and the whole work which I did for like months and months is done within minutes. You just need to have the right command to give ChatGPT, and the ChatGPT will produce the result. So here in the window you can see what I did. I just wrote the command, and ChatGPT is giving you the whole list of universities where there are business subjects and with their tuition fees, scholarships available, and deadlines, all those. So I compared two things here. First, I did the same thing in Gemini, which is also a kind of ChatGPT version of Google, and then I did the same thing in ChatGPT. So the difference I found out is in ChatGPT you won't be able to export the data in Excel sheet, but in Gemini you will be able to do that. So this felt a bit easier. তো এখানে তো দেখালাম যে ইউনিভার্সিটি কেমনে লিস্ট ডাউন করবেন। পরে কথা বলবো আমি আসলে অ্যাপ্লিকেশনটা কিভাবে শুরু করছিলাম। প্রথমে মিডিয়াল লেভেলগুলো রাখছি, তারপরে ওই সবগুলো ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে গিয়ে এক একটা ফ্যাকাল্টির প্রোফাইলে গিয়ে গিয়ে নোট ডাউন করছি এই ফ্যাকাল্টির এই রিসার্চ পেপার আছে, ওই ফ্যাকাল্টির ওইটা আছে। তারপর ওইখান থেকে আমার রিসার্চ টপিকের সাথে বা ইন্টারেস্টের সাথে কোনটা মোটামুটি ম্যাচ করতেছে ওইটাকে আমি রিচ আউট করার চেষ্টা করছি। অলমোস্ট বলতে পারো 60 to 70 ইমেলস করছি। তার থেকে 5টাতে রিপ্লাই পাইছি, 3টাতে নেগেটিভ রিপ্লাই ছিল, 2টাতে পজিটিভ রিপ্লাই ছিল, তার থেকে একটা তো অ্যাকসেপ্ট করছে আমাকে মেমোরিয়ালে। আচ্ছা আপু, একটা কথা ধরেন কানাডাতে তো ইউনিভার্সিটি চাইলেই মানে আমারই তো নিজের মুখস্থ হয়ে গেছে যে কতগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু ইউএসএ তে কিন্তু অনেক ইউনিভার্সিটি। হ্যাঁ তাহলে হ্যাঁ সেটা আমরা সিলেক্ট করবো কিভাবে? ধরেন ওইটাও কি ইউনিভার্সিটি ধরে ধরে করবো? মানে কানাডাতে কম দেখে আমি না হয় ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, আচ্ছা আমি না হয় সাসকাচুয়ানের দিকে যেতে চাচ্ছি অথবা ম্যানিটোবার দিকে, অথবা এরকম ভাবে করা যায়। কিন্তু ইউএসএ তো অনেক, তো ওইখানে তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে সার্চ করাটা একটু টাফ না? মানে আমি কোনটা রেখে কোনটা চুজ করবো? তো সেক্ষেত্রে কোনটা বেটার হয় আমাদের জন্য যদি আমরা ইউএসএ এর ক্ষেত্রে চিন্তা করি? আসলে ওটা আমি ইউএসএ ব্যাপারে তো কোনো রিসার্চ করি নাই, তো আমি সেটা আইডিয়া দিতে পারতেছি না। কিন্তু এটা আসলে কোনটা বেটার এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। মোট কথা হচ্ছে তুমি যদি রিসার্চ প্রোগ্রামে যেতে চাও, ফুল ফান্ডেড স্টুডেন্ট হিসেবে যেতে চাও, টাকা বাঁচাতে হলে কষ্ট তোমাকে করতেই হবে। হ্যাঁ, আর রিসার্চ তোমাকে সেটা এমন ভাবে করতে হবে যে তুমি যেন কোনো পয়েন্ট মিস আউট না করো। মানে ধরো একটা প্রফেসরের প্রোফাইল দেখলা আর একটা বাদ দিয়ে গেলা, দেখা যাবে তোমার ওই প্রফেসর হয়তো ফান্ডিং দিবে। তো সেজন্য এটা তো কোনো শর্টকাট নাই, এটা তো কোনো মানে কি বলবো, এটা রিসার্চ করাটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা তোমার বুঝতে হবে। আমি 2 ইয়ার্স রিসার্চ করে ফাইনালাইজ করছিলাম কোন ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করব। আচ্ছা আপু, আরেকটা বিষয় যেটা এই যে প্রফেসরদেরকে মেইল করে এরপরই কোনো ইন্টারভিউ হইছে? নরমালি তো হ্যাঁ ইউএসএ তে হ্যাঁ একটা হ্যাঁ। ইন্টারভিউ সেশন হয়, তো ওইখানে প্রিপারেশন আপনি কিভাবে নিছেন আর কি কি কোশ্চেন করছে? আমার আসলে ইন্টারভিউ গুলো কোনো ফর্মাল ইন্টারভিউ হয় না, বুঝছো? কারণ আমার ভাগ্যবশত প্রফেসর সবগুলো ছিল মেয়ে। আর এই মেয়েরা তো আসলে একটু ইমোশনাল হয় না? তো ওরা আমাকে প্রথমেই অ্যাপ্রোচ করার সময়ই বলতো যে, "দিস ইজ নট a formal interview. You don't need to prepare on anything. We will just talk about your interest and my interest." তো এরকমই ছিল আসলে ইন্টারভিউ গুলা। শুধু একটা ফর্মাল ইন্টারভিউ হয়েছিল, ওইটা প্রফেসরটা ছেলে ছিল ওই ব্রক ইউনিভার্সিটি। হ্যাঁ, তো উনিও ইন্টারভিউ গুলো এরকমই হয়েছে যে ওনার আমি যে সিভিটা দিচ্ছি, আমার সিভির উপর উনি মানে আমি যেটা বুঝতেছিলাম আমার সাথে কথা বলার সময় উনি আমার সিভিটাতে গো থ্রু করতেছে এবং কোয়েশ্চেন করতেছে আমার সিভির উপর। আর আমাকে যখন কোয়েশ্চেন করতে বলছে তখন আমি উনাকে ওনার প্রোফাইলের উপর মানে এই রিসার্চ টপিকের এটা তুমি লিখছো, এখানে তুমি বলছো এই লিমিটেশনটা আছে, তাহলে আমি যদি এই লিমিটেশনটার উপরে কাজ করতে চাই তাহলে কি তুমি আমাকে সুযোগ দিবা কিনা, এরকমই কথাবার্তা বলছি। আর আমার তো ম্যানেজমেন্ট টপিক, এটা তো কোনো টেকনিক্যাল ইয়া নাই, মানে ইঞ্জিনিয়ারিং এর মতো টেকনিক্যাল কোনো পার্ট নাই কথাবার্তা বলার মতো। তো সেজন্য মোস্টলি এগুলো মানে ইনফর্মাল কথাবার্তাই ছিল, আবার ফর্মাল কথাবার্তা ছিল এরকম। তাহলে কি বিজনেসের স্টুডেন্টরা বেশিরভাগই ম্যানেজমেন্টটাতেই জোর দিবে? কারণ আমি যতটুকু দেখছি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের যে সাবজেক্টগুলো ওগুলোতে বেশ ভালোই প্যাচায় ঘুচায়, হ্যাঁ, মানে ভালো। ফর্মালি হ্যাঁ, করে, আবার হুম, টাস্কও দিয়ে দেয় যে এই পেপারটা পড়ে হুম, আসতে, এটা রিভিউ করতে, অনেক হুম, কিছু দেয়। তো সেখানে তো হ্যাঁ, আপনার হ্যাঁ, মনে হয় বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য আরো প্লাস পয়েন্ট যে এই জিনিসটা একটু হ্যাঁ, সুবিধা হয়েছে যে এত হুম, হুম। খাটায় নেই আর কি, নর্মাল কিন্তু রেগুলার হয়তো অবস্থায় না। যদি অ্যাকাউন্টিং এর প্রফেসর হয় বা ফাইন্যান্সের প্রফেসর হয় হয়তো টাস্ক দিতে পারে, ওটা আমি বলতে পারি না। আমার তো ম্যানেজমেন্টে ছিল, সেজন্য আমারগুলো মোটামুটি ইজি ছিল। তাহলে কি অ্যাকাউন্টিং বা ফিনান্স এই রিলেটেড সাবজেক্ট থেকে ডিরেক্ট ম্যানেজমেন্টে চলে আসাটা ইজি? এটা তো ডিপেন্ড করতেছে তোমার ওদেরকে কনভিন্স করতে পারার উপর। আমি কনভিন্স করতে পারছি কারণ আমার যদিও ব্যাকগ্রাউন্ড এবং এক্সপেরিয়েন্স অ্যাকাউন্টিং এ, কিন্তু আমি আমার রিসার্চ পেপার গুলো লিখছি সবই ম্যানেজমেন্টের উপর, এইচআরএম এর উপর। হ্যাঁ, এইচআর অ্যানালিটিক্স এর উপর একটা লিখছিলাম, তারপর অর্গানাইজেশনাল বিহেভিয়ার এর উপর দুইটা লিখছিলাম, আর একটা ব্যাংকিং এর উপর মানে লিখছিলাম। তো সেজন্য আমি ওদেরকে এটা বুঝাতে পারছি যে আমার যদিও অ্যাকাউন্টিং আমার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি জেনুইনলি ইন্টারেস্টেড ইন ম্যানেজমেন্ট। আই ওয়ান্ট টু টিচ ম্যানেজমেন্ট কোর্সেস ইন নেক্সট লেভেল। তো তখন সেজন্য ওরা সেটা বুঝতে পারছে যে আমার আসলে জেনুইনলি ইন্টারেস্ট হচ্ছে ম্যানেজমেন্টে। এটা যদি কনভিন্স করা যায় তাহলে অবশ্যই আসা যাবে, যাবে না কেন? আর আপু কানাডাতে কি তাহলে মানে যেটা অ্যাকাউন্টিং ফিনান্স এই সাবজেক্টগুলোর থেকে বেশি হিউম্যান রিসোর্সে অপরচুনিটি বেশি, মানে ফান্ডিংটা বেশি? মানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। ফিন্যান্সও আছে। না, ফিন্যান্সও আছে। অ্যাকাউন্টিং টা একটু প্রফেশনাল কোর্স। অ্যাকাউন্টিং এ খুব কম ফান্ডিং, কিন্তু ফিন্যান্সও খুব ভালো ফান্ডিং দেয়। আমি একজনকে চিনি যিনি ডালহাউসিতে গেছে এমএসসি ইন ফিন্যান্স আরকি। উনি প্রায় মনে হয় 30,000 পাইছে, ফান্ডিং পাইছে 1 বছরের। তো উনার টিউশন, অ্যাকোমোডেশন সবই কভারড হয়ে গেছে। তারপর আবার উনি সেম মানুষই ইয়াতেও
পাইছিল ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান, তাও এমএসসি ইন ফিনান্স। আচ্ছা তখন ইয়াতে আমার এমএসসি তে তাই না আপু? পিএইচডি তো আর না, এমএসসি তে। পিএইচডি তো পাওয়া যাবে, পিএইচডি তো আর বেশি পাওয়া যাবে। আচ্ছা আপু আরেকটা জিনিস, এটা অবশ্যই ইয়ার বাইরে, মানে যদি আমার লিভিং কস্ট উঠে আসে তখন কি যে আমাদের যে 21,000 কানাডিয়ান ডলার দেখাইতে হয় না ফুল ফান্ডেড থাকার পরেও হুম, কানাডাতে, ওইটা হুম, কি আর দেখানো হুম। লাগছে? ওটা ওটা আমি তো কিরকম দেখাইছি, আমি দেখাইছি যে আমি তো আর আমার তো লিভিংটা কভার হচ্ছিল না, তো সেজন্য লিভিংটা আমি দেখাইছি। কিন্তু আমি এটা শুনছি যে যারা ফুল ফান্ডিং পায় মানে লিভিং কস্ট কভার করে, ওদের বাংলাদেশে মনে হয় 5-6 লাখ এক্সট্রা দেখাইলে হয়, ওদের আর ওই লিভিং কস্টটা আচ্ছা দেখাইতে হয় না। 21,000 তো তো আর আমি দেখাইতে হচ্ছে না, মানে যে ওয়েবসাইটে যে একটা ফিক্সড আমার অ্যামাউন্ট আছে যেটা না, ওইটা তো আমাদের তাহলে তার তো আমার আর সময় লাগতেছে না। 10,000 আমার সময় 10,000 ছিল, এখন কি 21 এখন করে দিচ্ছে? হ্যাঁ আপু, এখন এই যে 24 জানুয়ারির 1 তারিখ থেকে হচ্ছে শুরু হয়েছে 21,000, রাউন্ড ফিগারে ধরলে 21,000, আগে 10 ছিল না, ওইটাকে টোটালি ডাবল করে দিছে। হুম, বুঝতে পারছি আপু। তাহলে তাহলে ওইটা আলাদা বিষয়, মানে আমার যদি কভার করে তাহলে না দেখালেও চলতেছে, মানে হ্যাঁ, ইউএসএ না সিস্টেমটা তো দেখাইছে। আলাদা, এখানে তো ফুল ফান্ডেড হ্যাঁ, লিভিং কস্ট ইনক্লুড করে। টম আপু তো এটাই বলল যে উনি যেহেতু ফুল ফান্ডিং পাইছিল অ্যাকোমোডেশন সহ, উনি ওনার অ্যাকাউন্টে শুধু 5 লাখ টাকা এক্সট্রা দেখাইছিল, এরকম বলছে। তারপর উনারই আরেকটা মেন্টি ছিল, সেম, মানে ও ফুল ফান্ডিং পাইছে, তো মানে আর কস্ট বাকিগুলো দেখায় না, শুধু ব্যাংকের মধ্যে মানে 3 লাখ টাকা এক্সট্রা দেখাইছে, মানে এরকম বলছিল। আসা যাওয়ার বা ওভারঅল খরচের জন্য হয়তো বা। এটা আবার হ্যাঁ, ইউএসএ সিস্টেমটা আলাদা, ইউএসএ তে ওই টিউশন ফিস সহই কাউন্ট করা হয় ফুল ফান্ডিং এ, তখন আর আলাদা করে ব্যাংক স্টেটমেন্ট লাগে না, যেটা কানাডাতে আমাদের যেমন দেখানো লাগতেছে, কিন্তু ইউএসএ তে এটা লাগতেছে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আর আপু আপনার জব এক্সপেরিয়েন্স এটা তো গেল, এরপরে ইন্টারভিউ সেশন হইলো, এরপরে কি ধরেন সে এরপরে হচ্ছে। আমার আসলে ইন্টারভিউ গুলো আগে হয়েছে, তারপরে আমি ওনাদেরকে যখন কনভিন্স করতে পারছি যে আমি ওনাদের ইন্টারেস্ট, মানে ওদের টপিকের উপর আমি ইন্টারেস্টেড আছি এবং কাজ করতে চাচ্ছি, রিসার্চ করতে চাচ্ছি, তখন ওরা বলছে ঠিক আছে এবার তাহলে অ্যাপ্লাই করো, তোমার এসওপিতে আমাকে তোমার মানে নামটা মেনশন করে টার্গেটেড দিতে। প্রফেসর হিসেবে রাখিও। তো আর আমার সবগুলো হয়েছে সেন্ট্রাল অ্যাডমিশন। তো তো তাহলে কি এরপরে যখন আপনি অফার অনেকগুলো পাইছি, ইউনিভার্সিটিতে এপ্লাই করছিলেন? মানে আমাদের এখানে এমইএস এর কয়েকজনকে দেখছি যে প্রফেসর যখন ম্যানেজ হয়ে যায় তখন ওই একটা হুম, ইউনিভার্সিটিতে এপ্লাই করে, হাইয়েস্ট গেলে 2টা, এর বেশি করে না। অ্যাপ্লিকেশন ফি যেহেতু একটা অ্যামাউন্ট আছে, তো হ্যাঁ, আপনি হ্যাঁ। কি হচ্ছে ওইটা কনসিডার না করে 3-4টাতেই করছিলেন? আমি আমি হ্যাঁ 5 টাতে করছিলাম টোটাল লাস্ট টাইম। কারণ যখন মেমোরিয়ালকে যখন আমি অলরেডি, আচ্ছা কেন করতে হয়েছে বলি। কারণ মেমোরিয়ালের ডেডলাইন ছিল ডিসেম্বর, হ্যাঁ? সবার ১ম ডেডলাইন ছিল ওইটারই। তো আমি তখন প্রফেসর ম্যানেজ তখন করতে পারিনি। আমি জাস্ট এমনি এপ্লাই করে দিয়েছিলাম। কিন্তু এপ্লাই করার পরেও আমি ইমেইল করে চালিয়ে যাচ্ছিলাম। তারপরে মানে অ্যাপ্লিকেশনের প্রায় ১০ দিন পরে একটা প্রফেসর আমাকে নক করছে। আমি উনার নাম দিও নাই আমার এসওপিতে। কারণ উনাকে তখন তো পাই নাই আমি। তো উনি তখন বলল যে, "তাহলে তুমি কি আসলে আমার সাথে কাজ করতে চাচ্ছ?" তো আমি বলছি, "হ্যাঁ।" তাহলে বলছে, "তাহলে তোমার অ্যাপ্লিকেশনে আমার নাম দিও।" আমি বলছি, "আমি অলরেডি এপ্লাই করে ফেলছি। এটা আমার নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার।" তো উনি তখন বলল যে, "ঠিক আছে, আমি তাহলে যখন ডিসিশন নেওয়া হবে, যখন মানে এটার ব্যাপারে অ্যাডমিশন ডিসকাশন ডিসিশন চলবে, নিবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে যখন বসবো, তখন আমি তোমাকে রেকমেন্ড করব।" তো সেভাবে তখন আমারটা মানে মেমোরিয়ালে সেরকম করে হইছে। আর এর আগে তারপরে এরপরে তো তখনও তো আমি সিওর ছিলাম না। তো সেজন্য আমি এর ভিতরে আবার ব্রকে করছিলাম। আর কোথায় করছিলাম? আচ্ছা কুইন্সে করছিলাম পিএইচডি তে তখন। কিন্তু পিএইচডি তে আমার প্রফেসর ম্যানেজ হওয়ার পরেও অ্যাডমিশনটা হয় নাই। আমার মনে হয় ওই জিআরই স্কোর ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় নাই আরকি। আমার তো স্কোর ছিল 310। কিন্তু কুইন্স তো একটু টপ লেভেলের ইউনিভার্সিটি। ওখানে আরো যে প্রোফাইল গুলো আছে নিশ্চয়ই ওরা আরো বেশি স্কোর ছিল। সেজন্য আমার হয় নাই ওখান থেকে। তো এইজন্য আসলে 4টাতে করে করা হয়েছিল। আচ্ছা ডালহাউসিতে করা হয়েছিল। কারণ আমি নোভা স্কশিয়ার দিকে একটু ইন্টারেস্টেড ছিলাম। মানে ভাবতেছিলাম যদি নোভা স্কশিয়াতে অ্যাডমিশন পাই তাহলে আমি মেমোরিয়ালে যাব না। ওটা ভাবতেছিলাম। কিন্তু ডালহাউসিতে হয় নাই। মানে ওইখানেও কি পিএইচডির জন্য এপ্লাই করছেন নাকি মাস্টার্সে? না, না, না মাস্টার্স এর জন্য। কিন্তু মানে শুধু প্রফেসর ম্যানেজ মাস্টার্সে করতে একটাই পারিনি। ইউনিভার্সিটিতে করছেন, কুইন্সে? না, পিএইচডির জন্য একটাতে করছি শুধু কুইন্সে। বাকি সব মাস্টার্স ছিল, বাকি ৩টা। আচ্ছা মানে একটাতে পিএইচডি আর বাকি সবগুলো মাস্টার্স, তো ওখান থেকে হচ্ছে আপনার ডাল হাউসে হয়নি, আরেকটা কোনটা আপু? মেমোরিয়াল আর ব্রকে হয়েছিল। মেমোরিয়াল আর ব্রোকে হয়েছে, আর কি বলে কুইন্সে তো হচ্ছে রিজেক্ট করে দিছে। আর হ্যাঁ, এখন হ্যাঁ। যে পিএইচডি তে আপনি এপ্লাই করছেন ওইটার প্রসেসিংটা একটু বলেন। ওইটা আসলে ওই যে ১ বছর বসে আছি না, তখন আমার তো ফ্রাস্ট্রেশন হচ্ছে যে ভিসা পেয়ে গেছি, তারপরে ১ বছর ওয়েস্ট হচ্ছে। কারণ আমার তো মূল টার্গেট হলো পিএইচডি করা, হ্যাঁ? তো আমি চিন্তা করতেছিলাম যদি এর ভিতরে যদি আমি কোনো একটা পিএইচডি প্রফেসরকে ম্যানেজ করতে পারি তাহলে অ্যাপ্লিকেশন করে যদি অ্যাডমিশন পাই তাহলে মেমোরিয়ালে মাস্টার্স না করে পিএইচডি করব। এটাই প্ল্যান ছিল, হ্যাঁ? তখন জানতাম না যে এতগুলো কমপ্লিকেশন আসবে, যে ভিসা হয়ে গেলে ওখানে যেতে হবে, ওখানে যাওয়া যাবে না, এত কিছু তখন আর জানতাম না। তো সেজন্য মধ্যখানে আমি প্রফেসরদেরকে ইমেইল করা চালিয়ে যাচ্ছিলাম। ভিসা হয়ে যাওয়ার পরেও আরকি। তো তখন এই প্রফেসরটা মোটামুটি ইন্টারেস্ট দেখাইছে। তাও ইন্টারভিউ আগে হয়ে গেছে। ২ বার অলরেডি উনার সাথে আমার কথাবার্তা হইছে জুমে। তারপর উনি বলল, "আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এপ্লাই করো। আমার নাম দিয়ে এপ্লাই করো। আমাকে প্রফেসর হিসেবে।" আচ্ছা কোথাও কি তারপর উনি ফান্ডের কথা মেনশন করেন নাই? মানে ইউএসএ তে তো প্রফেসর আর কি মেনশন করে দেয় যে এতটুকু ফান্ডিং দিবে, মানে কানাডার এখানে কি মেনশন করে দেয় না যে না, আ না, না। তাহলে সব আমাকে তখনও ডিসিশন জানাই নাই। সেন্ট্রালি হইছে? মানে উনি হুম, জাস্ট হুম। মানে কি বলে দেখলো যে আপনার রিসার্চ ইন্টারেস্ট তার সাথে যাচ্ছে কিনা। হ্যাঁ। আচ্ছা হুম, এই হুম, জিনিসটা নিয়ে না আমি নিজেও অনেক কনফিউশনের মধ্যে ছিলাম। এন্ড এটা নিয়ে হুম, আমার সাথে রীতিমতো অনেকের ঝগড়া হইতো। বিশেষ করে হুম, সিএসসি যারা। এখন তাদের তো হুম, সবকিছু প্রফেসরের কাছ থেকে আসে। এখন আমাদের হুম, বিষয়গুলো হয় সেন্ট্রালি। দেখা যাচ্ছে যে আপনাকে হয়তোবা টিএশি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিচ্ছে। হুম। ভালো কথা। কিন্তু এই জিনিস ডিসিশনগুলো সেন্ট্রালি হচ্ছে। আমি যতবার হ্যাঁ। তাদেরকে বুঝাইতাম যে আমাদের সবকিছু হচ্ছে সেন্ট্রালি হচ্ছে, যে তারা এই জিনিসটা মানতেই চাইতো না। না প্রফেসর আপনাকে ফান্ড দিবে কেন সেন্ট্রালি কোনো কিছু। আমি তোমাকে বলি। কারণ ওই যেগুলা STEM সাবজেক্ট, হ্যাঁ? টেকনিক্যাল সাবজেক্ট যেগুলা কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং, ওদের প্রফেসর গুলা হিউজ ফান্ড পায়। কারণ ওদের রিসার্চ গুলো তো আসলেই মানে পৃথিবীতে একটা ইমপ্যাক্ট রাখতেছে, রাইট? তো হ্যাঁ। ওরা যত অ্যাপ্লিকেশন করে ধরো 90% অ্যাপ্রুভ হয়ে যায়, ওরা অনেক ফান্ড পায়। কিন্তু যারা বিজনেস প্রফেসরস অ্যাপার্ট ফ্রম ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং বাকি যারা আছে, ওদেরগুলো তো টেকনিক্যাল সাবজেক্ট না। ওদেরগুলো হচ্ছে কি বলবো নন টেকনিক্যাল সাবজেক্ট, হ্যাঁ? তো ওরা যেগুলো অ্যাপ্লিকেশন করে
ধর 50% রিজেক্ট হয়ে যায়। যেমন আমার যে প্রফেসর এখন পিএইচডি তে আমাকে সুপারভাইজ করবে বলছে, আমি যে ফান্ডটা পাইছি সেন্ট ম্যারিসে ওটা হচ্ছে সেন্ট্রালি পাইছি, হ্যাঁ? মানে ডিপার্টমেন্ট থেকে। কিন্তু যে প্রফেসর উনি একটা অ্যাপ্লিকেশন করছিল ইয়ার জন্য, ফান্ডের জন্য। কিন্তু উনার সেটা হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। উনি আমাকে সেটা এখন অ্যাডমিশনের পরে জানাইছে যে আমি এটা তোমাকে জানানো ইম্পর্টেন্ট মনে করতেছি, কারণ তুমি যে ইয়াটা স্কলারশিপটা পাচ্ছ শুধু এই বছর ফার্স্ট ইয়ার তুমি শুধু ওইটাই পাবে। আমার থেকে কোনো স্কলারশিপ পাওয়ার আশা নাই, কারণ আমার ফান্ডিং যে অ্যাপ্লিকেশনটা করছিলাম ওটা রিজেক্ট হয়ে গেছে। আমার কাছে কোনো ফান্ড নাই এই বছর। কিন্তু নেক্সট fall I will apply again, and if I succeed then I will be able to provide you some funding from my side as well. আপু তো ইকোনমিক্স বাই সোশ্যাল সায়েন্সেও আমি সেম জিনিসটা দেখছি যে আমাদের এই হুম, ফান্ড বাই স্কলারশিপটা আসে হচ্ছে একদম ডিপার্টমেন্ট থেকে, মানে হয় ডিপার্টমেন্ট থেকে আমাকে টিএশিপ থেকে বেশি দেয়, আর অথবা হচ্ছে হুম, রিসার্চ, মানে যদি কোনো প্রফেসরের হাতে কোনো ইয়া থাকে, প্লেস থাকে, তখন হচ্ছে আরএশিপটা দেয়। এটা খুব কম, মানে যেমন হুম, সিএসসি বা অন্যদের যেমন অনেক বড় বড় ল্যাব থাকে, আমাদের দেখছি যে হুম, এটা না, আমাদের হাইয়েস্ট গেলে একজন দুজনকে দেয় আরএশিপটা, মানে হুম। ওদের হাতে ওরকম স্কোপই আবার থাকে না। আরএশিপটা কি জানো? আরএশিপটা তুমি চাইলে অন্য ইউনিভার্সিটির প্রফেসর থেকেও পাইতে পারো। এরকমও চান্স আছে, আমি যেটা বুঝতে পারছি এখন আরকি। কারণ আমি যে মেমোরিয়ালে যেই ফান্ডটা পাইছি না, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল 8500 পার ইয়ার, আরেকটা হচ্ছে আরএশিপ উইথ মাই প্রফেসর, হ্যাঁ? যিনি আমাকে সুপারভাইজ করবে। উনি আমাকে দিবে বলছে 7000 পার ইয়ার। আবার আমি আরেকটা প্রফেসরকে ম্যানেজ করছিলাম। আমি যখন ইমেইল করছিলাম উনাকে, তখন উনি মেমোরিয়ালে ছিল। কিন্তু পরে উনি সাসকাচুয়ানে মুভ আউট করে ফেলছিল। মানে ইউনিভার্সিটি অফ রেজাইনাতে মনে হয়। তো উনি আমাকে যখন এগ্রি করছে, মানে বলছে হ্যাঁ তুমি যদি এই টপিকের উপর ইন্টারেস্টেড থাকো তুমি আমার সাথে কাজ করতে পারো, এন্ড আই উইল বি এবল টু প্রোভাইড ইউ সাম ফান্ডিং ফ্রম মাই সাইড অ্যাজ ওয়েল। কিন্তু তার মানে কি আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ মানে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে, কিন্তু উনি এখন কাজ করতেছে কোথায়? রিজাইনাতে। কিন্তু তারপরে উনি আমাকে ফান্ড দিবে বলছে, এবং ওই লেটার আমাকে একটা লেটার দিয়েছিল, ওই লেটারটাও আমি অ্যাটাচ করছিলাম আমার ভিসার সাথে। তার মানে আরএশিপের জন্য আসলে ফুল কানাডাই ওপেন। তুমি যে কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে যদি ম্যানেজ করতে পারো, তুমি ওনার আন্ডারে কাজ করতে চাও, উনি তোমাকে ফান্ড দিবে, তাহলে তুমি আরএশিপ যে কোনো থেকে ম্যানেজ করতে পারবে। এটা আমি বুঝতে পারছি ফর বিজনেস সাবজেক্ট, আদার সাবজেক্ট আমি জানি না। আচ্ছা, তার মানে এটা ইকোনমিক্সের সাথে সেমই হওয়ার কথা আপু, কারণ এই দুটো আমি হ্যাঁ, দেখছি যে এরকম হওয়া অলমোস্ট যায়। রিলেটেড। আপনি তো ইকোনমিক্সও কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলেন, একটা এসওপি না কি জানি আমাকে দিছিলেন, আমি আমার ওটাই পরীক্ষার সময়। নরওয়েতে করছিলাম, নরওয়েতে। আচ্ছা, ওইটা আমি চেক করছিলাম, তখন ভাবছি যে আপনি মনে হয় ইকোনমিক্সের, কিন্তু পরে আপনার সিভি দেখে বুঝছি যে না, অ্যাকাউন্টিং এর আপনি। আসলে ওই ব্যাচেলার্স এ তো সবগুলো সাবজেক্টেরই ফান্ডামেন্টালটা পড়ায় না। তো সেজন্য তুমি যদি স্ট্রংলি জিনিসটা লিখতে পারো, তাহলে তুমি যেকোনো দিকে ডাইভার্ট করার একটা চান্স থাকে। কিন্তু আমি তো মাস্টার্স অ্যাকাউন্টিং এ করে ফেলার কারণে একটু লিমিটেড হয়ে গেছিল। কিন্তু নরওয়েতে কি করছিলাম, আমি মাস্টার্সটা দেখাই নাই। নরওয়েতে তো মাস্টার্স হাইড করলেও কোনো সমস্যা হওয়ার চান্স ছিল না, বুঝছিল তখন। তো সেজন্য আমি আসলে নরওয়েতে আমি ৩-৪ জায়গায় এপ্লাই করছিলাম। ওখানে তো ফ্রি অ্যাপ্লিকেশন ছিল, কোনো টাকা দিতে হয় নাই। আমি ৪টা ইউনিভার্সিটিতে এপ্লাই করছিলাম। একটাতে মার্কেটিং এ, আরেকটাতে ইকোনমিক্স এ, আরেকটাতে ম্যানেজমেন্টে। এরকম এপ্লাই করছিলাম। বুঝতে পারছি। তুমি যদি রেসিপিটা সুন্দর করে লিখতে পারো, তাহলে আসলে যেকোনো দিকে ডাইভার্ট করা যায় তোমার ইন্টারেস্ট। কিন্তু তোমাকে কনভিন্স করতে পারতে হবে। মানে মেইনলি তাহলে প্রফেসরের থ্রুতে আমরা ফান্ডটা পাইতে পারি বেশি। আমি আপনার হুম। ওভারঅল প্রোফাইল দেখে যেটা মনে হলো, আপনার হ্যাঁ, এমনিও হ্যাঁ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তারপরে জব এক্সপেরিয়েন্সও ছিল, আর আপনার মেইন কাজটা আমার মনে হয় যে প্রফেসরদেরকে যে মেইল করাটা, ওই জিনিসটা হ্যাঁ, মানে আপনি হ্যাঁ, বেশ ভালো হুম। অনেক জায়গা থেকে ম্যানেজ করে ফেলতে পারছেন। আর পিএইচডি তে যেটা রিজেক্ট হয়েছিল, ওটা তো হচ্ছে আমার ধারণা ওই যে জিআরইর জন্য যেটা ম্যাচ হ্যাঁ, হ্যাঁ, করতেছিল হ্যাঁ। না, ওইখানে কি ক্লিয়ারলি, হ্যাঁ। মেনশন করে দিছিল যে 320 বা এরকম চায়? না, ওরা মেনশন করে না। কোন ইউনিভার্সিটিতে মেনশন করে, হ্যাঁ, মিনিমামটা করে। মানে তোমার 600 জিমাট হইতে হবে, আর 300 মনে হয় মিনিমাম জিআরএ হইতে হয়। বাট এবারে যে প্রোফাইল মনে হয় আরো ভালো থাকে, মানে মিনিমাম থাকলেও দেখা যায় যে যেমন সিজিপিও কিন্তু যদিও হ্যাঁ, মিনিমামটা, সরি, মিনিমাম যেটা হয়, মিনিমামটা তো ওরা জাস্ট একটা রিকোয়ারমেন্ট দেয়। কিন্তু ওরা যদি 10টা স্টুডেন্ট মিনিমামের একদম উপরে পায়, তাহলে ওই 10টাকেই নিবে। মিনিমাম যে পাইছে ওকে কেন নিবে? কারেক্ট? বুঝতে পারছি। আচ্ছা আপু, আমার মোটামুটি কোশ্চেন আছে, সবার থেকে একটু কোশ্চেন নেই যে কার কি কি আছে। আবরার ভাই, আপনি চাইলে বলতে পারেন প্রশ্ন। আচ্ছা, উনি অলরেডি লিখছে, ডিড ইউ কনভিন্স ইওর মেজর সুইচ টু এইচআর, ডিড অনলি দ্য রিসার্চ প্লে দ্য ভাইটাল রোল? আপু, আবরার ভাই একটা কোশ্চেন ছিল আর কি, যে আপনার রিসার্চের বিষয় আর কি। কোয়েশ্চেনগুলো কোথায় করতেছে? চ্যাট বক্সে? হ্যাঁ, চ্যাট বক্সে। হুম, হুম, হুম। হ্যাঁ, ওইটাই তো বললাম না যে আমার রিসার্চ পেপার দিয়ে অ্যাকচুয়ালি আমি কনভিন্স করছি যে আমি এই 3টা পেপার লিখছি এবং সেগুলো পাবলিশও করছি। আচ্ছা, আমার একটা স্কুপাসেও পাবলিশ হয়েছে, স্কুপাস ইন্ডেক্স। মানে মোটামুটি ধরো এটা কিউ2 জার্নাল ছিল। তো আর যেকোনো সবগুলো রিসার্চ হিউম্যান রিসোর্স রিলেটেড, এই রিলেটেডই ছিল সব? হ্যাঁ, হ্যাঁ, ম্যানেজমেন্ট, এইচআরএম, হ্যাঁ। যেকোনো রিসার্চ পেপার লিখতে তো অনেক টাইম দিতে হয় না? তো ওইটা নিয়ে প্রফেসররা মানে কনভিন্স হয় আরকি যে এই মানুষটা এই রিসার্চের পিছনে এত টাইম দিচ্ছে, মানে এটা জেনুইনলি ইন্টারেস্টেড এবং শিখতে ইচ্ছা আছে, শিখার ইচ্ছা আছে। আমি ওগুলো ইভেন দিয়ে আপু মাস্টার যখন করতেছেন অ্যাকাউন্টিং নিয়ে, তখন থেকে কি এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছিলেন? না, তখনও জাস্ট ওই পেপার যেটা লিখছিলাম হ্যাঁ। ওইটা ম্যানেজমেন্ট রিলেটেড ছিল। কিন্তু বাকি সব আমার সাবজেক্ট কোর্স সবগুলো অ্যাকাউন্টিং রিলেটেড ছিল। আচ্ছা, মাস্টার্সের পরে তাহলে পাবলিকেশনের দিকে আপনি বেশি ফোকাস হ্যাঁ। দিছেন। হুম, হুম, হুম। বুঝতে পারছি। আচ্ছা, জিআরই তো মোটামুটি জানি যে আপনি স্কোর ছিল হচ্ছে 310। আপনি আপু কানাডার আরেকটা ব্যাপার যে আপনি তো অনেকগুলো ইউনিভার্সিটি ঘাটছেন বিজনেস ফ্যাকাল্টির জন্য, এবারে যে কিরকম একসেপ্ট করে জিআরই স্কোরটা? আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে 2022 পর্যন্ত ওরা 305 কো অ্যাকসেপ্ট করছে। মানে মেমোরিয়ালে যারা গেছে তারা 305 দিয়ে পাইছে 2022 তে, যারা 2021 এর অ্যাপ্লিকেন্ট ছিল। কিন্তু আমাদের সময় হয়ে গেছে কি 310 মিনিমাম। হ্যাঁ, একজন 310। 309 পাইছিল, আমার সাথে এপ্লাই করছে, 309 পাইছিল, ও পায় নাই অ্যাডমিশন। আমি 310 পাইছি, আমি পাইছি। আবার এটাও হতে পারে যে আমি হয়তো মানে প্রফেসর পাইছি সেজন্য পাইছি, ও প্রফেসর পায় না, ম্যানেজ করে না সেজন্য পায় না, ওটাও হতে পারে। কিন্তু যেটা বুঝছি কি এখন 310 হচ্ছে মিনিমাম বলতে গেলে। কিন্তু আবার সেটা ডিপেন্ড করতেছে কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করতেছো। যেমন আবার মেমোরিয়ালে যেগুলো কিন্তু ইউনিভার্সিটি, সেভাবে আমি যতটুকু দেখছি মেমোরিয়ালে মিড র্যাঙ্কিং এর মানে যে কেউ আর কি একটু টার্গেট করতে পারে, কিন্তু আপনি যেগুলো হ্যাঁ, থেকে মেমোরিয়াল পাইছেন, আসলে কুইন, তারপর এখন সেন্ট ম্যারি, এগুলো কিন্তু অনেক হাই র্যাঙ্কিং, মানে ওগুলোতে এখন তো অ্যাপ্লাই করতে 90% সাহস লাগে। বাংলাদেশী, এখন 90% বাংলাদেশী আমার মনে হয় মেমোরিয়ালকে টার্গেট করে। এটা মোটামুটি আমি দেখছি যে সবকিছু আমি এপ্লাই করি নাই, আমার হচ্ছে ডেডলাইন অনেক আগে ছিল, ওখানে এপ্লাই করা হয় হুম, না, কিন্তু আমি দেখছি যে এখানে অনেকেরই টার্গেট, কারণ হুম, ইয়াগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো অনেক ফ্লেক্সিবল। একটা প্রোগ্রাম হুম। আছে ওখানে কিন্তু ম্যানেজমেন্টেরই আরেকটা প্রবলেম সম্ভবত। আছে মেমোরিয়ালের। মেমোরিয়ালের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওরা 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি অ্যাকসেপ্ট করে না।
3 ইয়ার্স এ তো ওইভাবে কেউ নাই। মোটামুটি সবাই তো 4 ইয়ার্সই। আর যারা ওই সবকিছু একটু ন্যাশনাল ফ্লেক্সিবল আপু। ইউনিভার্সিটি আমি কলেজের রিকোয়ারমেন্ট গুলো দেখছি। কলেজের আন্ডারে যারা ব্যাচেলর ডিগ্রি করে ন্যাশনাল ইউনিভার্সিটির ওদের মনে হয় 3 ইয়ার্স হবে। আমি শিওর না, মানে গেস করতেছিলাম। বুঝতে পারছি। তাহলে আমার মনে হয় আপু আপনি তো কানাডার জন্য হচ্ছে ইয়া করছেন। ইউএস এর জন্য সেম সিস্টেমটাই হবে যে জিআরই স্কোর সহ আমাদের পাবলিকেশনের দিকে বেশি ফোকাস করা হচ্ছে। রিসেন্টলি ৩ জনকে নিয়ে খুব কথা হচ্ছিল। যারা পিএইচডি তে মনে হয় ফুল ফান্ডিং নিয়ে গেছে বিজনেস ফ্যাকাল্টি থেকে। তাদেরও দেখলাম যে বাকি সবকিছু এভারেজ হইলো। পেপার মনে হয় ছিল পেপার আমি এক্সাক্টলি ভুলে গেছি। ৯ টা থেকে ১০ টার মতো। তো হ্যাঁ, ওইখানেই পিএইচডি তো ইজ অ্যাকচুয়ালি ফুল অফ রিসার্চ পেপার। পিএইচডি মানেই হচ্ছে রিসার্চ করা। হ্যাঁ, তো তোমার যদি রিসার্চে ভালো ইয়া না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে তো পিএইচডি তে ট্রান্সফার খুবই ডিফিকাল্ট। এটা একদম সত্যি কথা। কিন্তু আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট মানে মাত্র অনার্স শেষ হচ্ছে তাদের কিন্তু এই রিসার্চ এক্সপেরিয়েন্স থাকাটা বাংলাদেশের সাপেক্ষে একটু কঠিন। মাস্টার্স তাহলে হইলে মাস্টার্স নিয়ে যেতে হবে। কারণ তুমি যদি কানাডায় মাস্টার্স করো, মানে রিসার্চ বেস গুলো, তাহলে তুমি অবশ্যই ২ টা পেপার তোমাকে প্রডিউস করতেই হবে মিনিমাম। বুঝতে পারছি। ঠিক আছে। আর আমার মোটামুটি সবকিছু ইয়া শেষ। আমি হয়তোবা কি বলে মানে আমার যত কিছু কোশ্চেন ছিল ওগুলো ক্লিয়ার। আমি মেবি এখান থেকে ইকোনমিক্স এ শেষ করে পরে আবার কানাডার দিকে এপ্লাই করব। এমন একটা প্ল্যান আছে পিএইচডি এর জন্য। আর যদি সামহাউ পিএইচডি না হয় সেকেন্ড মাস্টার্স এর জন্য হলো ঢোকার একটা প্ল্যান আছে। দেখা যাক। আপনি যেসব ইউনিভার্সিটিতে করছেন ওই টাইপের ইউনিভার্সিটি হয়তোবা আমার এত সাহস নাই। এছাড়া আছে যে সাসকাচুয়ান আমার না, তোমার তো সবচেয়ে ভালো মাশাআল্লাহ সাবজেক্ট। থিওরিটা খুব ভালো আসছে। তুমি যদি এবারে কিন্তু আপনি তো অন্যান্য একাডেমিক গুলো দেখছেন আপু। একাডেমিক তো আপনি সবচেয়ে ভালো জানেন আমার কি দুরবস্থা। ওইগুলা না, থেকেই আমার তো মনে হয় কানাডাতে সিজিপিএ যদি কমও হয়, ওটা জিআরই দিয়ে কভার করা যায়। নট লাইক ইউএসএ। না আমার মনে হয়। ইউএসএ উল্টা আপু। ইউএসএ তে সিজিপি কম হলেও জিআরই দিয়ে ফুল ফান্ডিং হয়। কিন্তু কানাডাতে তাই? ম্যানিটোবাতে অ্যাপ্লিকেশন পোর্টালে ডিরেক্ট লেখা ছিল যদি আমার 3.5 এর উপরে থাকে তাহলে আমাকে ওই যে হুম, এন্ট্রান্স স্কলারশিপ মানে একদম আমি অ্যাপ্লিকেশন করতেছি ওই ফর্মে লেখা। আর ওদের হুম, ওখানে হুম, দেখছি যে যতজন আমার কিন্তু ম্যানিটোবাতে অনেক পরিচিত ছিল যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গেছে। তো ওইখানে দেখছি যে হুম, সবারই সিজিপি এটা 3.5 এর উপরে। এন্ড 3.12 যারা তাদেরকে ওইভাবে নেয় নাই। আমার ইভেন যদি মাস্টার্স করা থাকতো তাহলে সুবিধা হতো আমার। দেখি আচ্ছা। তারপর পরের বছর এপ্লাই করব ম্যানিটোবা সাসকাচুয়ান। আপনি তো দেখছেনই আমার এসওপি গুলো ওগুলোর জন্য আমি কিরকম পাগল ছিলাম। এখন আপাতত যাই এটাতে তারপরে হয়তো আমি সেকেন্ড মাস্টার্স বা পিএইচডির জন্য এপ্লাই করব। ওই আপনার মতই মানে সেকেন্ড হুম, মাস্টার্সের জন্য এপ্লাই করব, পিএইচডির জন্য পরে এপ্লাই করব। ইনশাআল্লাহ। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে প্রফেসরদেরকে মানে মেইল করার। আহামরি মনে হয় সমস্যা হবে না ইন্টারভিউতে। মানে এত টাস্ক দিবে না। ইউএসএ না, যেমন না, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা তো ওদের যেমন টেকনিক্যাল হয় না। বিজনেস ব্যাকগ্রাউন্ডের ইন্টারভিউ গুলা তো টেকনিক্যাল হয় না। আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আমাদের প্লাস পয়েন্ট বলা যায়। কারণ আমি কয়েকটা ইয়া দেখছি তো নেক্সট অফ ইউএসএ সহ আরো কয়েকটা গ্রুপে দেখতাম যে এটা নিয়ে রীতিমতো ঝামেলা হয়ে যেত। যেমন সে একটা স্টুডেন্ট মেনশন করছে সে এই কাজটা জানে না। তারপরে প্রফেসর হুম, তাকে ওই কাজটাই দিছে করার জন্য। সে রীতিমতো হুম, বলতেছে যে না আমার প্রফেসরটা কিরকম পড়ছে আমার সে তাকে আমি বলে দিছি আমার কোনো এদিকে এক্সপেরিয়েন্স নাই। স্টিল সে আমাকে কাজ দিছে। এমন একটা কমপ্লেইন করতেছে গ্রুপে। তো তখন হুম। দেখলাম যে অনেকে সলিউশন দিচ্ছে যে সে হয়তোবা দেখতে চাচ্ছে যে আপনি যেটা পারেন না সেদিকে কতটুকু এফোর্ট দিয়ে কাজটা শিখতে হ্যান্ডেল পারেন করে, আর্লি হ্যাঁ, হ্যাঁ। সময়ে। এরকম অনেক টাস্ক দেয় যেটা আমাদের মনে হয় এমন কিছু দেয় নাই। মানে আমাদের ইকোনমিক্স বা এই বিজনেস আমার না ফ্যাকাল্টির মোটামুটি এরকমই হয়েছে। বাস জাস্ট ফর্মাল কথাবার্তা, এতটুকুই। হয়তোবা আপনার না, পেপারটা হ্যাঁ, আমার আপনার আমার পেপার যেটা সম্পর্কে কি প্রেজেন্ট করতে বলছে আপু? ধরেন আপনার পেপার বা হ্যাঁ, এইসব আমার রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ওই যেটা ব্রক ইউনিভার্সিটির যেটা প্রফেসর ছিল ছেলে, মেইল প্রফেসর, উনি আমাকে আমার রিসার্চ ব্যাপারে জিজ্ঞেস করছে যে তুমি এই ডেটাটা কিভাবে কালেক্ট করছো এবং কালেক্ট করে যে এনালিসিসটা করছো, কেমনে করছো, কোন প্রোগ্রাম দিয়ে করছো, তুমি কোন প্রোগ্রাম পারো ডেটা এনালিসিস এর, এগুলো জিজ্ঞেস করছিল। বুঝতে পারছি। ঠিক আছে আপু। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে মেবি টাইমটা অড ছিল তো দুপুরের দিকে। এজন্য অনেকেই জয়েন করে না। রাতে হইলে আবার সবাই জয়েন করতো। আসলে এখন উইকেন্ড তো রাতের কথা আমি বলতে পারতেছি না। হয়তো আমি বের হয়ে যাবো, তো না তখন রাতে আমার আবার টাইম পাবো ক্লাসও না। আছে। এজন্য আমি আর রাতে বলি নাই আপু। রাতে এখানে অনেকেই জব আপু করে আমার তো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। সুমন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু আমি হচ্ছে ত্রিপুরি ব্যাকগ্রাউন্ডের। আমি সামনের মানে লাইক 23-এর ডিসেম্বর আমি শেষ করলাম আমার হুম, বিএসসি। তো হুম, হচ্ছে আমি একদম ফ্রেশার। তো আমার অ্যাকচুয়ালি সিজি তেমন একটা ভালো না। আর এটা হুম, কনফারেন্স পেপার হচ্ছে আর হুম, হচ্ছে পিআর এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমি হুম, অ্যাকচুয়ালি পিএইচডি এর জন্য তো অবশ্যই এলিজিবল হব না কারণ পাবলিকেশন লাগে এন্ড সাম স্টাফস। তো হুম। আমি মাস্টার্স এর জন্য অ্যাকচুয়ালি আমার মানে পসিবিলিটি কেমন স্কলারশিপ পাওয়া ইউএসএ কানাডাতে বা ইউকেতে? ইউএস এর ব্যাপারে তো বলতে পারি না, কিন্তু আমার রাফ আইডিয়া মতো ইউএস এ তে ভালো স্কলারশিপ দেয় কম্পেয়ার টু কানাডা। আর কানাডাতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে স্কলারশিপ পাওয়াটা একটু টাফ, একটু না, মোটামুটি টাফ। কারণ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ওরা সেম ওই যদি আপনি স্কলারশিপ পাইতে চান তাহলে ওরা আপনার ওই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা খুঁজবে বা আপনি রিসার্চের ব্যাপারে কতটুকু জানেন, কতটুকু আগ্রহী, এটা দেখে। মোটামুটি সব প্রফেসরদের কনসার্নই হচ্ছে এটা, কারণ আপনাকে যে ফান্ড দিবে কেন দিবে? রিসার্চ করার জন্যই দিবে। আপনি যদি রিসার্চ না করেন আপনাকে ফান্ড কেন দিবে? যেগুলো প্রফেশনাল কোর্স মানে ইঞ্জিনিয়ারিং, আপনার হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে প্রফেশনাল আপনি কথা তো জবে বলছি। ঢুকে যাবেন। হুম। হ্যাঁ আমি প্রফেশনাল কোর্সের কথাই বলছি যে আমি কোম্পানিতে জব করেছি মানে মোটামুটি এরকম একটা আউটলাইন আমার হ্যাঁ, প্রফেশনাল কোর্স যেগুলো এগুলোতে ফুল ফান্ডিং এর তো কোনো ইয়াই নাই, চান্সই নাই। কারণ ওরা জানে যে আপনি মাস্টার শেষ করার পর জবে ঢুকে যাবেন, কর্পোরেটে ঢুকে যাবেন, আপনি রিসার্চে থাকবেন না। সেজন্য ওরা ফান্ড মোটামুটি যে প্রফেশনাল কোর্স গুলো থাকে ওখানে ফান্ড দেয় না। ইভেন এমবিএ ক্ষেত্রেও, এমবিএ হচ্ছে প্রফেশনাল কোর্স, তাই এমবিএ তে ফান্ড দেয় না। যেগুলো রিসার্চ বেস ওগুলোতেই দেয়। তো আপনি ফান্ড কতটুকু পাবেন সেটা আমি মানে ধারণা দিতে পারতেছি না, কিন্তু যদি প্রফেশনাল কোর্স হয় মানে কোর্স বেসড প্রোগ্রাম হয় তাহলে আপনি ফুল ফান্ড পাবেন, এটা শিওর। হ্যাঁ, এটা ধরেন কানাডাতেও সেম জিনিসটা। ইউএসএ তো আই থিংক সেম। মানে কিন্তু কোর্স আপু বেসড আর আমি থিসিস বেসড এটা আলাদা টোটাল। আপনি যদি জবের রিসার্চিং চিন্তা করেন পদ্ধতি তখন কিন্তু আপনাকে কোর্স বেসড আপনি চুজ করতেছেন। তখন আপনার ওই ফুল ফান্ডিং হচ্ছে না। ইভেন অনেক সময় হুম, কোর্স বেসড সেলফ ফান্ডিং করতে হয়। আমি তো এটা নিয়ে দেখছি হুম, ডেফিনিটলি আমাকে থিসিস বেসডই যেতে হবে। থিসিস হুম, বেসড চলে আসলে আমার একটা রিসার্চের কাজ চলে আসে। আর ইউএসএ তে হুম, আপনার একটা অপরচুনিটি আছে কেন বলতেছি? ওইখানে আপনার যদি রিসার্চ এরিয়া নাও থাকে আপনি কিছু পোস্ট দেখলেই বুঝবেন যে কোনো রিসার্চ একটা স্বাভাবিক বাংলাদেশে যেই পড়াশোনার সিস্টেম অনার্স লেভেলে হচ্ছে ওইভাবে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে না, যেটা আমারও ছিল না। কিন্তু ওই জিআরই স্কোরটা দিয়ে তখন এপ্লাই করলে দেখা যায় যে কিছু প্রফেসর দেখে যে তার রিসার্চ ইন্টারেস্ট আসলে কোন দিকে এন্ড ওর মধ্যে হুম, পটেনশিয়ালিটিটা আছে কিনা। যখন তারা এটা খুঁজে পায় তখন তারা তাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নেয় অথবা সেন্ট্রালি কিছু হইলে সেন্ট্রালি টিএশিপ দিয়ে দেয়। ওইখান থেকে হুম, আপনার স্কলারশিপটা
করতে আসতেছে, বুঝছেন? এটা কিন্তু এমন না যে আপনি অনেক মেধাবী, আপনাকে এমনি ফ্রিতে পড়াচ্ছে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি একটা কাজের বিনিময়ে হ্যাঁ, আপনার স্কলারশিপটা ম্যানেজ করতেছেন। তো ইদার এক্সাক্টলি। আপনাকে ওরা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকতে হবে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকতে হবে। বাট এক্সাক্টলি। আপু ওরা আপু আপনাকে ফান্ড দিবে যদি আপনি রিসার্চ করেন, নাইলে দিবে না। আমার কথা হচ্ছে এটা। কিন্তু আমার তো হচ্ছে পাবলিকেশনেরও কোনো মানে কিছু নেই। তো মানে ওরা আমাকে কেন নিবে? আমার তো তাহলে কোনো দিক থেকে কিছু হচ্ছে না। না, না, আপনি যে একটা কনফারেন্স পেপার করতেছেন না, ওইটা একটা পজিটিভ সাইন, হ্যাঁ? তার মানে আপনি রিসার্চের দিকে মোটামুটি ইন্টারেস্টেড। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর আপনার জিআরই স্কোরটা যদি ভালো হয়, তাহলে ওইটার উপর ডিপেন্ড করে আপনি যদি প্রফেশন ম্যানেজ করতে পারেন যে আমি আপনার সাথে এই কাজগুলো করতে চাই, আপনার আন্ডারে কাজ করতে চাই, তাহলে ওরা আপনাকে আরএসিপ, টিএসিপ এগুলো দিবে। মানে মেইন কথা আপনাকে মানে ওই ইটস ২ অল টার মধ্যে অ্যাবাউট একটা যে ম্যানেজ প্রফেসর করে নিতে ম্যানেজিং। হবে। আচ্ছা, বুঝি নাই? মানে ইটস অল অ্যাবাউট যে প্রফেসর ম্যানেজিং, কনভিন্স করাটা। আমি প্রফেসর ভাবছিলাম যে ম্যানেজ অথবা উনি সেন্ট্রালিও হতে পারে আপু। সেন্ট্রালিও কিন্তু জিনিসটা হতে পারে। অনেকে সেন্ট্রালিও হয়ে যায়। সেন্ট্রালি যদি আপনাকে টিএশিপও দিতে পারে, যদি আরএশিপ দেয় তখন হয়তোবা প্রফেসর নিজে থেকে মেইল করতে পারে যে আপনার একটা ইন্টারভিউ নিতে চায়। বাট মেইন কথা হুম, এটাই যে আপনাকে টিএশিপ অথবা আরএশিপ এই ২ টা ছাড়া আপনার ফুল ফান্ডিং ম্যানেজ করা পসিবল না। যতই এন্ট্রান্স স্কলারশিপ দেখ বা টুকটাক কোনো একটা স্কলারশিপ দেখ, ওইটা দিয়ে আপনার পুরো টিউশন ফিস ওয়েভ হবে না কখনোই। আপনাকে ২ টার হুম। একটা ম্যানেজ করতেই হবে। আচ্ছা আপু, তাহলে অন্যান্য দেশে মানে ওরাও কি এরকম রিসার্চ বেসড স্টুডেন্টস চায়? মানে ওরা এরকম আমি সবগুলোটা জানি না। আমি জাপানে আমার একটা ফ্রেন্ড গেছিল। তার তার ক্ষেত্রেও দেখলাম যে রিসার্চের ইয়াটাকে বেশি প্রাধান্য দিছে। বেসিক্যালি জার্মানিতে তো টিউশন ফি নাই। জার্মানিতে যেতে পারলে টিউশন ফি নাই না, জার্মানিতে। না আপু জাপানে। ও হচ্ছে ওর প্রোফাইল ও একদম ৪ বছর ধরে মানে অনার্সে থাকাকালীনই আমাদের এগ্রিকালচার ইকোনমিক্সেরই ও একদম হুম, অনার্সের শুরুর দিন থেকে প্রফেসরের সাথে কাজ করছে। প্রফেসর ছিল আবার হুম, টোকিও ইউনিভার্সিটির রিসার্চার আমাদের যে প্রফেসর ছিল। তো ওইখানে ওর তার সাথে একদম লেগেছিল ৪ বছর ধরে। তার অলমোস্ট এই অনার্স লাইফেই ৯টা ১০টার হুম, মতো পাবলিকেশনের কাজ। যদিও তার নামে না, কারণ সে তো অনার্সের স্টুডেন্ট। কিন্তু সে তো ছিল হুম, ওইখানে অ্যাক্টিভলি। হুম, তার ভাবে হুম, কোনো কিছুই লাগে না। ইভেন ইউএস এর প্রফেসরও কনভিন্স হয়ে গেছে সে এই বছর ইউএসএ যেতে চাচ্ছে না। জাপানের দিকে গেছে। হুম। পরে পিএইচডির না, জন্য আমি বলছে ওই ওদিকে যাবে। সোহেলি আপু ওনাকে বলতেছি যে যদি টিউশন ফি ছাড়া পড়ার ইচ্ছা থাকে তাহলে জার্মানিকে ফোকাস করা দরকার। কারণ জার্মানিতে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোতে কোনো টিউশন ফি নাই। আচ্ছা। পাবলিকে দেখা যায় যে ইয়াতেও তো মনে হয় ডেনমার্কেও সেম আপু। আমি তো ওগুলো নিয়ে দেখছি ডেনমার্কে কোপেনহেগেন মানে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ওইভাবে আমার টিউশন ফিসটা লাগতেছে না। আর ইউএসএ বা আচ্ছা। কানাডার দিকে মুভ করতে চাইলে এই যে টিএশিপ অথবা আরএশিপ এখন যারা ফ্রেশ হুম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিন্তু তাদেরকে জব আমি বলবো করতে যে হবে। জিআরই স্কোরটাতে খুব ভালো মতো ফোকাস দিতে। তখন আপনার হুম, একটা পসিবিলিটি থেকে যায় যে আপনি কিছু আপনি ধরেন যেহেতু রিসার্চের কাজ নেই আপনি চেষ্টা করেন মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা। পসিবল হলে লো র্যাঙ্কিং। এমন কোনো কথা নাই যে হুম, আমাদেরকে হাই র্যাঙ্কিং থেকেই আনতে হবে। হাই র্যাঙ্কিং এর হুম, ওদের সবকিছু পারফেক্ট। সিজিপি পারফেক্ট, তারপরে এক্সপেরিয়েন্স রিসার্চের প্রোফাইল পারফেক্ট, তারপরে হয়তো জব হুম, এক্সপেরিয়েন্সও আছে। তো ওইদিকে আমরা ফোকাস না করে আমরা মিড র্যাঙ্কিং টু লো র্যাঙ্কিং যেগুলো আছে এগুলো থেকে হুম। ফুল ফান্ডিংটা নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি। এটা আমাদের জন্য মনে হয় ভালো হয়। এইজন্য আমিও সবগুলো মিডিওক্যাল লেভেল ইউনিভার্সিটিকে ফোকাস করছিলাম। জাস্ট ওই কুইন্সে এপ্লাই করার কারণ একটাই ছিল, আমি প্রফেসর ম্যানেজ করছিলাম। তো আমি ভাবছিলাম যে যদি আমার চাইতে কেউ কম লেভেলের প্রোফাইলের কেউ এপ্লাই করে তাহলে অবশ্যই আমার এডমিশন হয়ে যাবে। যেহেতু আমার প্রফেসর ম্যানেজ করা আছে। কিন্তু ওই যে আমার যারা এপ্লাই করছে তারা আমার চাইতে ভালো ছিল, এইজন্য আমি পাইনি। বুঝতে পারছি। আর আমি আরেকটা জিনিস দেখছি যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই টাইপের একদম পিওর সায়েন্সের যতগুলো সাবজেক্ট না আপু, এগুলাতে যদি হুম, অনার্স পাস করা থাকে দেখা গেছে হুম, যেভাবে রিসার্চের কোনো কাজও নাই কিন্তু যে জিআরই হুম, দিছে ওই প্রোফাইলটা দিয়েও হুম, প্রফেসরের ম্যানেজ করে ফেলছে। প্রফেসর জাস্ট ইভেন তার ইভেন রিসার্চের ম্যানেজটা বায়োলজিতেও দেখতে চাইছে। ইভেন বায়োলজিতে তো বায়োলজিতেও আরো অপরচুনিটি বেশি যারা ফিশারিজ এগ্রিকালচার বা বায়োলজিক্যাল হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং মানে হুম, একটা হুম, আছে না যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই হুম, টাইপের হুম, সাবজেক্টগুলোতে দেখছি আমি অপরচুনিটিটা বেশি মানে ওখানে বেশি, স্টুডেন্ট হ্যাঁ, কম থাকে দেখা যায় যে হুম, প্রফেসর ফান্ড দিয়ে দেয়। আবার অনেকে যেটা হুম, করে যে আচ্ছা এখানে যাই পরে পিএইচডিটা না হয় অন্য সাবজেক্টে করলাম। এই কাজটা অনেকে আমি করতে দেখছি। এদিকে হ্যাঁ। আমাদের ওয়েস্টার্ন ইলিনয়েও দেখছি যে ইয়াতে পাইছে ম্যাথমেটিক্সে পাইছে তার প্রোফাইলে তেমন কিছুই না। জাস্ট ইয়া ছিল সিজিপি ছিল 3.6 আর আইএলটিএস ছিল হচ্ছে 7 এইটুকু দিয়ে। নট ইভেন জিআরই তার জিআরইও দেওয়া ছিল না। সে কিন্তু অলরেডি টিউশন ইভেন ফিস ওইভাবে পেয়ে বায়োলজিতেও গেছে। আমি মেমোরিয়ালে আমার চেনা জানা একজন গেছে, মানে আমার সাথে অ্যাপ্লিকেশন করছিল আমার টাইমে। তো ও জিআরইও দেয় নাই, কিন্তু রিসার্চ পেপার ছিল ৩-৪টা। আর ফুল ফান্ডিং মানে অ্যাকোমোডেশন সহ, লিভিং সহ, ফুডও সব ইনক্লুডেড। তারপরে আবার টিএসি পারিসি পাইছে। বুঝতে পারছি। আর আপু সোহেল আপু আপনি চেষ্টা করেন সিএসসি থেকে একটু এভয়েড করার। সিএসসি তে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। সিএসসি না, উনি বলে ওনার হ্যাঁ, ট্রিপলি। ট্রিপলি। অনেকে ট্রিপলি থেকে দেখছি যে আমি সিএসসি তে সুইচ করে। এজন্য বলতেছি যে ওইদিকে আমার আপনি পজিটিভ সুইচ করার কমিউনিকেশন সাইড। অলমোস্ট সিমিলার তো দেখা যায় যে অনেকে সুইচ হ্যাঁ। করতে চায় and অনেক কম্পিটিশন হয়। আচ্ছা জামিল ভাই আপনি মনে হয় কোনো কোশ্চেন করবেন হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম আপু। শোনো আপু। আপু আমি হচ্ছে বিবিএ, এমবিএ হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টিং করেছি এএসএ। সো তাহলে আমার আপনি আমার একটা জি, জি, আপু জি। ফুললি আপনার কপি কাট বলা যায়। তমা আপুর মেন্টরশিপের প্লাস হচ্ছে ইয়ার এই যে মেমোরিয়াল ইউনিভার্সিটি ওনার মেইন আপনি টার্গেট। তোমার মেন্টরশিপ, তাহলে তো আপনি সব ইনফরমেশন পাইছেন না, ইনশাআল্লাহ। না না, না মেন্টরশিপ আমার দেয় নাই এখনো বাট ওই যে ফলোয়ার বলা যায় আমাদের মতো। আমি হচ্ছে অনেক জায়গা থেকে অনেক আগে বলতেছে ফার্স্টলি ওনাকে করি যেহেতু আমার হচ্ছে মেমোরিয়াল টার্গেট। হুম, 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 বাট হচ্ছে আপনি হচ্ছে ইয়াতে গেছেন হচ্ছে রিসার্চে যেটা আছে ওইটাই ম্যানেজমেন্টের এইচআর ওইটাই আসছেন। বাট আরেকটা হুম, এমবিএ এর যে প্রোগ্রামটা আছে দেখেছেন মনে হয়। হুম, এই যে হুম, কোর্স হুম, ক্ষেত্রটা। আমি হচ্ছে ওইটা বেসিক্যালি ওইটা টার্গেট করতেছিলাম। সো আমাকে একটু হুম, কাইন্ডলি বলবেন যে এই দুইটার ভিতরে হচ্ছে পার্থক্যটা কি যে ফান্ডিং এর ক্ষেত্রে আরকি। আসলে আমি এখানে যদি এখানে জিআরএস নিয়ে যাই আমার হচ্ছে রিসার্চ কোনো এক্সপেরিয়েন্স নাই। আর হুম, সিজিপিএ মানে খুবই লো। হুম, 3 আছে বাট হচ্ছে খুবই লো। আর এমবিএটা হচ্ছে হলো 5 এর নিচে আরকি 3 আছে। সো এইটা মানে হুম। তারা হচ্ছে বিবিএটা আমাকে প্রায়োরিটি দিবে নাকি হচ্ছে এমবিএটা সিজিপিএ প্রায়োরিটি দিবে। এটা একটা। আর হচ্ছে ফান্ডিং এর ক্ষেত্রে ব্যাচেলরটা আপনি যেহেতু মাস্টার্স কোর্সে যাচ্ছেন, ওরা ব্যাচেলর সিজিপিএটা এটা ইয়া করবে, ইভালুয়েট করবে, মাস্টার্সটা করবে না। আপনি মাস্টার্সে দিতে পারেন, কিন্তু ওদের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে আপনি ব্যাচেলরসে কেমন ছিলেন, ওটা চেক করবে ওরা। আচ্ছা মানে আমি দেখাইতে পারবো না যে আমি সেকেন্ড মাস্টার্স করতে যাচ্ছি বা সেকেন্ড এমবিএ করতে যাচ্ছি এটা। না, দেখাবেন অবশ্যই, আপনি লুকাইতে পারবেন না কিছু। আমি সেটা আপনাকে রেকমেন্ড করব না লুকানোর জন্য। দেখাতে পারবেন, বাট দে উইল ইভালুয়েট ইওর ব্যাচেলরস মোর দ্যান দে উইল ইভালুয়েট ইওর মাস্টার্স। কারণ আপনি তো যাচ্ছেন মাস্টার্স করতে। তো আপনার মাস্টার্স ডিগ্রিতে যদি কিছু কমি থাকেও সেটা আপনি ওখানে শিখে ফেলবেন। ওদের কথা হচ্ছে ওটা। কিন্তু ব্যাচেলরসে কেমন ছিলেন ওটা ওরা ইভালুয়েট করবে।
আচ্ছা, ওকে। আর দেন হচ্ছে এই ২ টার ভিতর ফান্ডিং এর বিষয়টা হচ্ছে তাহলে কেমন আসে? মানে আমি যেটা চুজ করতে চাচ্ছিলাম যে এমবিএ, আপনি নিশ্চয়ই দেখেছেন। এমবিএটা আমরা একটু আগে এটা বলতেছিলাম, এমবিএ হচ্ছে প্রফেশনাল কোর্স, ওইটাতে কোনো ফান্ডিং নাই। আই থিংক এন্ট্রান্স স্কলারশিপ যেটা আছে $6,000 শুধু ওইটাই পাবেন আপনি, আর কোনো ফান্ডিং পাবেন না এর বাইরে। যদি টিএসি পান তাহলে পাইতে পারেন, যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন, কিন্তু মোস্টলি প্রফেশনাল কোর্সগুলোতে তো সেরকম আরএসি দেওয়ার কথা শুনি নাই আমি কখনো, কিন্তু ফুল ফান্ডিং পাবেন এটা শিওর। 6,000 যেটা এন্ট্রান্স স্কলারশিপ আছে ওটা পাইতে পারেন অ্যাডমিশন পাইলে। আচ্ছা, যদি সেটাও আমি পাই, সো আমার এক্সট্রা আমার নিজের ফান্ডে কত কেমন দেখানো লাগতে পারে? শুধু ওইটার ক্ষেত্রে? আপনি টিউশন ফিটা চেক করেন নাই কত? হ্যাঁ, চেক করেছিলাম। ওটা তো মানে পার ইয়ার হচ্ছে মেবি তখন ছিল হচ্ছে ৮,০০০ এরকম ছিল, $৮,৫০০। ৮,০০০ এর সাথে প্লাস একটা আরেকটা স্পেশাল ইন্টারন্যাশনাল স্পেশাল ফি আছে 10,250। ওইটা কি যে আপনার ইয়ার লিভিং কস্ট যেটা? নো 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 নো, ওটা ওরা জাস্ট টিউশন ফিটা একটু ঘুরাই ধরছে। 2020 পর্যন্ত শুধু মেন যেটা আপনি দেখছেন 8,000 হ্যাঁ। পার ইয়ার ওইটা ছিল, কিন্তু 2021 এর পর থেকে মানে কোভিড এর পর থেকে ওরা ওদের টিউশন ফিটা রিভাইজ করছে কিরকম, মেন ফিটা রাখছে তার সাথে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি ধরাই দিছে। মানে টোটাল আপনার টিউশন ফি ধরতে হবে এখন 9,666 প্লাস 10,250 ফর 2 ইয়ার্স। মানে এটা মানে টোটাল কত আসছে? 10 আর 9 19,000 বা 20,000 ধরতে পারেন। হ্যাঁ 20,000 ধরতে পারেন। আচ্ছা, এটা 20,000 হচ্ছে উইদাউট হচ্ছে লিভিং কস্ট। হ্যাঁ ওখানে ওরা লিভিং কস্ট কেন করবে? ওরা শুধু টিউশন ফি লিখবে ওয়েবসাইটে, কোথাও লিভিং কস্ট লিখবে না, কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে লিভিং কস্ট লিখবে না। আচ্ছা, বাট তাহলে হচ্ছে আমাকে 6,000 যদি আমি ধরে নিলাম পেয়ে গেছি, বাট তাহলে ওটা মাইনাস করে দেন হচ্ছে লিভিং কস্ট প্লাস হচ্ছে এক্সট্রা যেটা থাকে ওটা হচ্ছে আমাকে হ্যাঁ দেখাতে হ্যাঁ হবে। হুম। আচ্ছা, সো এটা হচ্ছে তাহলে এক্সপেন্সিভ হয়ে যাবে। আর যদি আমি এটাতে ফান্ডিং এ যাই তাহলে হচ্ছে আমার তখন হচ্ছে যদি লিভিং কস্ট পাই তাহলে হচ্ছে কিছু দেখানো লাগতেছে না, মানে সামথিং কিছু দেখানো লাগতে পারে। আর যদি লিভিং কস্ট না পাই তাহলে কিন্তু হচ্ছে মেমোরিয়ালে অতটুকু ফান্ড দেয় না, লিভিং কস্ট পর্যন্ত কভার করার মতো ফান্ড বিজনেস স্টুডেন্ট পায় না আমার জানার মতে। সায়েন্সের যারা আছে তারা পাইতে পারে, যেমন বায়োলজির যেটা বললাম ও পাইছে, কিন্তু আমি পাই নাই। আমি যেটা পাইছি সেটা হচ্ছে শুধু টিউশন ফি কভার করতেছে। আচ্ছা, ওকে। তো আপনার মেমোরিয়ালে তো ফান্ডিং ভালোই ছিল। ৮,০০০ আপনি ডিপার্টমেন্ট থেকে পাইছেন, প্রফেসরের থেকে হ্যাঁ ৭,৫০০। আবার হ্যাঁ আরেকটা তো ফান্ডিং ছিল কত হ্যাঁ অ্যামাউন্টে তো জানি। ওগুলো সব মিলাইয়ে আমার টিউশন ফিটা কভার হয়ে আর মাত্র আমার মনে সারপ্লাস 2,000 ছিল। তো 2,000 দিয়ে তো আর পুরো বছরের লিভিং কস্ট হবে না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আচ্ছা আর কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তাহলে হচ্ছে আমি আপনার এটাই হলো ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কি আপনার এই যে রিসার্চের বিষয়টা একটু কাইন্ডলি একটু যদি গাইডলাইন দিতেন আর কি। হ্যাঁ, আর হচ্ছে কি বলছেন রিসার্চের ভাই? এখন হচ্ছে আমার তো রিসার্চ এক্সপেরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য যদি একটু গাইডলাইন দিতেন যে কিভাবে লাগালে ভালো হয় আর কি। হ্যাঁ আপনি মাস্টার্স করতেছেন? হ্যাঁ, আমার মাস্টার্স রিসেন্টলি শেষ করেছি। ও দেশে শেষ করছেন। জি, মাস্টার্স থাকা অবস্থায় যদি একটা থিসিস করে ফেলতে পারতেন ওটা প্লাস পয়েন্ট হতো। আমি আমার ওইটাই করছি। প্রজেক্ট করেছিলাম আর কি। ওটা তো যে ক্রেডিট ছিল। আমারও অপশন ছিল প্রজেক্ট করার আর থিসিস করার। আমি থিসিসটা চুজ করছিলাম। আপনি প্রজেক্ট যেটা করছেন ওটা হ্যাঁ, কি কোনোভাবে কোনো প্রফেসরের সাথে বসে সেটাকে রিসার্চে কনভার্ট করার মতো অপশন আছে? করা যাবে? অপশন বলতে আপু না হচ্ছে থাকলে আপনাকে ওইটাই করতে হবে। আপনি যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন বা ব্যাচেলর করছেন ওদের কোনো একটা প্রফেসর ম্যানেজ করতে হবে যে ওরা যে রিসার্চ গুলো করে তার সাথে আপনাকে ইনক্লুড করার জন্য আপনি কাজ করে দিবেন। আপনি ডেটা কালেকশনের কাজও করতে পারেন। ওটা করলেও আপনার নামটা আসবে পেপারে। ডেটা কালেকশন তো তেমন টাফ কিছু না। তারপর আবার শুধু লিটারেচার রিভিউটা করতে পারেন। ওটা করলেও আপনার নামটা আসতেছে রিসার্চ পেপারে। তো এটাতে মেন যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে কোনো একটা প্রফেসরকে ম্যানেজ করা যে আপনাকে ওনার রিসার্চের সাথে আপনাকে ইনক্লুড করার জন্য আপনি কাজ করে দিতে রাজি আছেন, আপনার নামটাও রিসার্চ পেপারে অ্যাড করার জন্য। ওটা করতে পারেন। আচ্ছা আপু, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি প্রফেসর বাদে অন্য কোনো ইউনিভার্সিটি প্রফেসরের সাথে কাজ করলে করা হবে? যাবে। যে কোনো ইউনিভার্সিটির সাথেই করা যাবে। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। আর আপনার এটা রিসার্চে এটা কি মানে সেকেন্ডারি ডাটা ছিল নাকি প্রাইমারি ডাটা ছিল? আমার সবগুলো প্রাইমারি ডাটা আমি নিজে কালেক্ট করছি মানুষের কাছে খুঁজে। আচ্ছা, এখানে মানে সেকেন্ডারি ডাটা কি ইউজ করা যাবে নাকি? হ্যাঁ যাবে। আপনার প্রফেসরের উপর ডিপেন্ড করতেছে উনি কোন ধরনের রিসার্চ করতেছে। কারণ রিসার্চ টপিকের উপরও ডিপেন্ড করে ডাটা কোন ধরনের হবে। আপনি যে রিসার্চের জন্য আপনার প্রাইমারি ডাটা দরকার, ওইখানে যদি সেকেন্ডারি ডাটা ইউজ করেন ওই রিসার্চের ভ্যালুই কমে যাবে। সেকেন্ডারি ডাটা মানে অলরেডি কেউ একজন কালেক্ট ঠিক করে রাখছে, আপনি বলেছেন, ইউনিভার্সিটি থেকে ওটাকে হ্যাঁ। রেফারেন্স না, হিসেবে অ্যাড করবেন। আচ্ছা, ওকে। আর হচ্ছে আপু রিসার্চের ক্ষেত্রে আপনার হচ্ছে আগে কি আমি ইউনিভার্সিটির যে প্রফেসর আছে, যে মেমোরিয়াল যে প্রফেসর আছে ওনার ইন্টারেস্ট দেখে দেন হচ্ছে আমি আমার রিসার্চ ওই ইন্টারেস্টের সাথে কাজ চালা যাবো নাকি হচ্ছে, বাট আমার এখানে যে প্রফেসর আছে ওনার সাথে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করলে হচ্ছে দেন হচ্ছে ওনার সাথে রিলেট আছে কিনা সেটা দেখবো, ওটা কোনটা করলে ভালো? আপনি আপনি এরকম চিন্তা করেন, আপনি মেমোরিয়ালে যেতে চাচ্ছেন একটা ম্যানেজমেন্টের প্রফেসরের আন্ডারে। হ্যাঁ ম্যানেজমেন্টের প্রফেসর আন্ডারে আপনি ম্যানেজমেন্টের টপিকের উপর। হ্যাঁ কিন্তু আপনি ধরেন আপনার রিসার্চ পেপার যেটা করছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর। এখন আবার তো ঝামেলা হয়ে যাবে না ওই প্রফেসরকে কনভিন্স করার জন্য যে তুমি রিসার্চ করছো অ্যাকাউন্টিং এর উপর, তুমি আমার কাছে কেন আসছো? তো তার চাইতে এটা বেটার হয় না যে আপনি যেই প্রফেসর আন্ডারে কাজ করতে চাচ্ছেন ওই প্রফেসর কি রিসার্চ করছে সেই টপিকগুলোর উপর যদি আপনি একটা কাজ করতে পারেন। যদি সেটা পসিবল না হয় তাহলে আপনি এখন যেভাবে যাচ্ছেন মানে এখানের ইউনিভার্সিটির প্রফেসরের সাথে কনভিন্স করে যে রিসার্চটা করবেন সেটা চালিয়ে যেতে পারেন। পরে সেটা রিলেটেড মেমোরিয়াল প্রফেসরকে টার্গেট করতে পারেন, ওইটাও করতে পারেন। আপনি মানে এটা এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। ভাইয়ার যেহেতু মানে একদম এখন টাইমটা শর্ট, প্লাস ওনার একটা ইউনিভার্সিটি একদম ফিক্সড যে আমার এখানেই যাওয়া লাগবে। তো বেটার হয় যে আগে ওই ইউনিভার্সিটির প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট দেখে তারপরে ওনার একটা টপিক চুজ করা। আমাদের যাদের ধরেন সময় আছে আমরা আমাদের রিসার্চ ইন্টারেস্ট আমাদের মতো করে সাজাতে পারি, তারপরে গিয়ে আমাদের সাথে ম্যাচ করে এমন প্রফেসর খুঁজে বের করলাম বহুত টাইম। কিন্তু ওনার হাতে কিন্তু এখন অত একটা টাইম নেই। ওনাকে এখন আমার মনে হয় যে ইউনিভার্সিটি যেহেতু ফিক্সড করে ফেলছে উনি মেমোরিয়ালই যাবে। মেমোরিয়ালের প্রফেসরদের লিস্ট থেকে তাদের রিসার্চ ইন্টারেস্ট দেখে ওইখান থেকে হচ্ছে একটা পিক করে প্রফেসরের সাথে কাজ করা, মানে ওনার ইউনিভার্সিটির প্রফেসরের সাথে কাজ করাটাই বেটার হবে যে ওই টপিক। আমি একটা কথা বলি, মেমোরিয়ালের মধ্যে যে ফাইন্যান্সের প্রফেসর আছে উনি হচ্ছে বাংলাদেশী কিন্তু এখন অনেক কেনেডিয়ান। ওনার নাম হচ্ছে আশরাফ হোসেন কিছু একটা। উনি ফাইন্যান্সের প্রফেসর কিন্তু উনি ফাইন্যান্সের মানে কোনো ফান্ড দেয় না আপাতত। আমি যতটা স্টুডেন্টের সাথে কথা বলছি ওনার আন্ডারে এখন সুপারভিশন আছে, তাদের কেউ উনি নিজের ফান্ড দেয় নাই। উনি ওই স্টুডেন্টগুলো শুধু যে সেন্ট্রাল ফান্ড পায় ওটা দিয়ে পড়ালেখা করতে হয়। মানে আমি যে প্রফেসরের কাছ থেকে পাইছি ম্যানেজমেন্টের সেরকম ফাইন্যান্সের উনি দেয় না। আর ওনার বাইরে আর কোন প্রফেসর দেখেন সেটা আমি জানি না, সেটা খবর নিয়ে দেখতে হবে। আর অ্যাকাউন্টিং এর আন্ডারেও রিসার্চের মানে মেমোরিয়ালে অ্যাকাউন্টিং এর আন্ডারে রিসার্চের স্কোপ খুব কম। রিসার্চের অ্যাকাউন্টিং এর প্রফেসর মনে হয় 2টা নাকি 3টা আছে শুধু। ওরাও তেমন রিসার্চ নিয়ে তেমন না, কারণ অ্যাকাউন্টিংটাও কাইন্ড অফ প্রফেশনাল কোর্স। যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ে তারা পরে সিপিএ করতে যায় বা সিএফএ করতে যায়, ওরা রিসার্চ তেমন করে না। জি, জি।
আচ্ছা। আপু তাহলে হচ্ছে এই যে ওনাদের হচ্ছে মেইলটা হচ্ছে কখন মানে কোন টাইমে করলে ভালো হয়? মানে আপনার হচ্ছে রিসার্চের আগে কি আমি ওনার সাথে কনট্যাক্ট করে নেব? যে আমি এমন কোনো কিছু রিসার্চ করতে যাচ্ছি অথবা রিসার্চ করার পর হচ্ছে করে নেব। এটা হচ্ছে করতে কখন? পারেন করতে পারেন আপনি মানে প্রফেসরদের সাথে ইন্টারঅ্যাক্ট করার ব্যাপারটা হচ্ছে কি বলবো লং টাইম রিলেশনশিপ। মানে আমি যে প্রফেসরগুলোকে কনভিন্স করার চেষ্টা করছি ওদেরকে মানে দেখা যাচ্ছে দুইটা প্রফেসরকে আমি 1 বছর আগেও ইমেল করছিলাম, ওরা তখন কোনো রিপ্লাই দেয়নি। পরে আমি রিসার্চ পেপার প্রডিউস করার পর আবার ইমেল দিছি যে আমি এই রিসার্চের উপর অলরেডি একটা পেপার প্রডিউস করছি, তোমার সাথে আমি কাজ করতে চাচ্ছি। তখন দেখা যাচ্ছে আমি রিপ্লাই পাইছি। তো আপনি সেটা করে যেতে পারেন, এখন থেকে ইমেল শুরু করতে পারেন, কিন্তু আপনার ইমেলের ভাষাটা এমন ভাবে হতে হবে যাতে সেটা লং টাইম আপনি সেটা চালিয়ে যেতে পারেন। মানে রিলেশনশিপটা লং টাইম ধরে নিতে হবে আপনার। আচ্ছা, আচ্ছা। বাট হচ্ছে এমনি কখন হচ্ছে ওনাদের রেসপন্সটা বেশি পাওয়া যায়? মানে বছরের কখনো সময়টা হচ্ছে ওনারা হচ্ছে এরকম ইমেইলগুলো কোনো প্রক্রিয়া নাই, এটা না ফার্স্ট এমন এরকম কোনো টাইম কোনো না। কিছু নাই। এমন কোনো ইয়া নাই যে না না আচ্ছা আপু আরেকটা জিনিস হচ্ছে যে আপনার তো জব এক্সপেরিয়েন্স ছিল। সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রেশার। এখানে কোনো প্রবলেম হবে কিনা? এটা এমবিএ এর জন্য প্রবলেম প্রবলেম হবে। এমবিএ তে যখন আপনি হুম এপ্লাই করবেন, কারণ এটা প্রফেশনাল কোর্স তো ওইখানে আপনার জব ওরা মনে এক্সপেরিয়েন্সটা হয় 2 চায়। ইয়ার্স রিকোয়ারমেন্ট দেয়। হ্যাঁ? জি? মানে এমবিএ এর জন্য মেমোরিয়ালে আপনি তো দুইটার কথা বলছেন না, একটা এমবিএ আর একটা মাস্টার্স হ্যাঁ, মানে থিসিস বেসড। আপনার হ্যাঁ। কোর্স বেসড যেটা সেটাতে প্রবলেম হতে পারে, কারণ এটা প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা চায়। আর মাস্টার্স হলে দেখা গেল আপনি তখন বলতে না পারলেন ওইটাও যে আপনি ইয়াতে জিআরই দিচ্ছিলেন, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। তো থিসিস বেসড হয়ে গেল, আপনার কোর্স বেসড ওই ইয়াটা লাগবেই, জব এক্সপেরিয়েন্সটা আপনি কি চাবেই। মেমোরিয়ালের এমবিএ ওয়েবসাইটে ঘেটে হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, ওদের ওইখানে 2 বছর হচ্ছে প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স চেয়েছে। তার মানে চাইট লাগবে এটা। তাহলে না আপনি নাহলে ওটা আপনি তো এমবিএর অ্যাডমিশন জন্য লাগবে। বাট হচ্ছে ওটা আমি হচ্ছে আপনার কথা বলতেছিলাম যে আপনারা যে ইয়াতে গেছেন ওইটার কথা বলতেছি। সেক্ষেত্রে হচ্ছে জব এক্সপেরিয়েন্স ওইখানেও আমার যে সাবজেক্টে ওখানেও রিকোয়ারমেন্ট দিছিল মনে হয়, আমি এক্সাক্টলি মনে নাই, কিন্তু ওটা ম্যান্ডেটরি না। যেহেতু এটা রিসার্চ বেসড হ্যাঁ, হ্যাঁ, আপনার ওইটা ম্যান্ডেটরি প্রফেশনাল না। এক্সপেরিয়েন্স ম্যান্ডেটরি না। জি। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে অন্য একটা স্টুডেন্টকে হলো তারা পিক করলো, আমাকে করলো না। মানে এমন কোনো ডিফারেন্ট হয় কিনা আরকি? এটা বলা যায় না ওইটা তো ভাইয়া। এক্সাক্টলি বলতে পারতেছেন। কারণ এটা যেহেতু আপনি ইউনিভার্সিটি ভালো মাস্টার্স স্টুডেন্ট শেষ পেলে নিয়ে করলেন নেবে, এটা সিওর। হ্যাঁ, মাস্টার্স মাত্র শেষ করলেন তাহলে আপনি জব এক্সপেরিয়েন্স পাওয়াটা তো ইজি না। আর মাস্টার্স একটা শেষ করছেন আপনি, এখন আরেকটা মাস্টার্স আপনি কানাডায় করতে চাচ্ছেন, চাইতেই পারেন। আচ্ছা, হাতে আর 4 মিনিট আছে। তার মানে আপনি কি কোনো কোশ্চেন করবেন? আপনি হ্যান্ড রেজ করছিলেন। আমরা আপনার কোশ্চেনটা লাস্টলি পিক করি। হ্যাঁ আপু, আমি হচ্ছে 4th ইয়ার আছি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো আমাদের এখানে আপনার ইন্টার্নশিপের অফার আছে, মানে রিসার্চ করা হয় না, ইন্টার্নশিপ 3 মাসের জন্য করানো হয়। তো আমি চাচ্ছি বিভিন্ন সিএ ফার্মে একটা ইন্টার্নশিপ করতে। তো এখানে কি জব এক্সপেরিয়েন্স হিসেবে এই 3 মাসের এক্সপেরিয়েন্স কিছু হবে যখন অ্যাপ্লিকেশন করবো? হ্যাঁ, অফ কোর্স এটা দেখানো যাবে। মানে এখানে যদি বলা হয় যে রিলেটেড ফিল্ডে, তখন তো সিএ ফার্ম তো রিলেটেড হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তো। আপু সেক্ষেত্রে আমারও তো আরেকটা আছে কথা, এটা আছে। এই আপনার ইন্টার্নশিপের এক্সপেরিয়েন্স আছে। ওইটা হ্যাঁ তো আপু, বললাম আরেকটা কথা, এমবিএ রিকোয়ারমেন্ট তো 2 ইয়ার্স। তো এমবিএ তে অ্যাডমিশন পাওয়াটা টাফ হতে পারে। কিন্তু আপনি সেজন্য অ্যাপ্লিকেশন না করে বসে থাকেন। আপনি অ্যাপ্লিকেশন করে দেন। যদি আপনার ভাগ্য ভালো হয় পাইও যেতে পারেন, সেটা বলতে পারতেছি না। আপু আর রিসার্চের টপিক সিলেক্ট করার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমাদের স্যাররা বিভিন্ন সিএসআর এর উপর রিসার্চ করছে, বা এখন যদি একদম পিওর অ্যাকাউন্টিং এ পিএইচডি করতে চাই, তখন কি অ্যাকাউন্টিং এ বিভিন্ন আইএফআরএস আইএস তারপর ডেপ্রিসিয়েশন বিভিন্ন এরকমের টপিকে রিসার্চ করলে বেশি ভালো হয়? এর আগে আমরা বলছি না, পিএইচডি এর অ্যাডমিশনটা টোটালি ডিপেন্ড করবে সুপারভাইজার ম্যানেজার উপর। আপনি সুপারভাইজার যদি ম্যানেজ করে ফেলতে পারেন, আপনি পিছনে কি রিসার্চ করছেন, কোন টপিক করছেন, এখন কিসে করবেন, এগুলো ম্যাটার করতেছে না। আপনি সুপারভাইজারকে কনভিন্স করার জন্য আপনার কি হাতিয়ার আছে ওইটা ইম্পর্টেন্ট। তো এখন মানে ওইটা ডিপেন্ড। আহ, আপনি সুপারভাইজার ম্যানেজ করার সময় সুপারভাইজারকে কেমনে কনভিন্স করতে পারতেছেন ওইটা হচ্ছে মেইন কথা। যত শোনা যাচ্ছে আমি শুনতেছি না, আপনি কেউ শুনতেছে না। কথা শোনা যায় না। সাউন্ডটা কেটে আসতেছে বারবার। আচ্ছা আপু, আর মানে এখনই মিটিংটা কেটে যাবে। আপাতত আজকের মতো এখানে ক্লোজ করা যায়। এন্ড আর কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আরেকদিন কোনো সেশন করলে আমরা ওইটাতে জয়েন করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে আপু, তাহলে আপু আপনি চাইলে আমাকে হচ্ছে মেসেজটা দিয়ে রাখেন, আমি এটা সোহান আপুকে ফরওয়ার্ড করে দেব। বা আপু গ্রুপেই আছে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ। অনেকখানি 1 ঘন্টা সময় দেওয়া অনেক কিছু। আপনি অনেক আপু বিজি থ্যাংক ইউ। স্টিল আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।